তো নমস্কার বন্ধুরা, এডুকেশনাল পয়েন্টের একটি নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আমি ক্লাস 11 2022 অর্থাৎ একাদশ 2022 ফাইনাল পরীক্ষার জন্য ইতিহাসের এসিকিউ সাজেশনে চলে এসেছি। তো এই ভিডিওতে আমি তোমাদের এসিকিউর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেবো উত্তরসহ, 100টির ওপরে তোমাদের উত্তরসহ প্রশ্ন দেবো, সেগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কিন্তু পিডিএফটিও তোমরা পেতে পারো। তো পিডিএফটি কী করে পাবে সেটি কিন্তু একদম ভিডিও শেষে জানতে পারবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি কিন্তু ইতিহাসের বড় প্রশ্ন সাজেশন দিয়ে দিয়েছি, দেখে না আসলে দেখে আসো, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। আর বাংলা সাজেশন দিয়ে দিয়েছি, সেটিও কিন্তু দেখে আসতে পারো। আর তোমাদের কিন্তু বেশি দেরি করবো না, ভিডিওটা কিন্তু শুরু করছি। আমি প্রশ্ন উত্তর সমস্ত কিছু ভিডিওতে বলবো, তোমরা চাইলে স্ক্রিনশট মাধ্যমে নিতে পারো কিংবা খাতায় লিখে নিতে পারো ভিডিওটি পজ করে। আর পিডিএফটি পেতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো বেশি কথা বাড়াবো না, সোজা কিন্তু ভিডিওতে এগিয়ে যাচ্ছি। তো শুরু করছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, আধুনিক ইতিহাসতত্ত্বের জনককে? উত্তর হবে র্যাঙ্কে। 2 নম্বরটা করতে হবে না, 2 নম্বরটা বাদ, আমি 3 নম্বর দেখে চলে যাচ্ছি। হোয়াট ইজ হিস্ট্রি? কে রচনা করেন? উত্তর হবে ঐতিহাসিক E.H. কার। তারপরে দুটি বৌদ্ধ সাহিত্যের নাম লেখা? উত্তর হবে কিন্তু বুদ্ধচরিত ও ললিত বিস্তার। তারপরে সম্রাট অশোকের শিলালিপিগুলি কে পাঠোদ্ধার করেন? উত্তর হবে জেমস প্রিন্সেপ, 1837 খ্রিস্টাব্দে। তারপরে হীরক সুক্ত গ্রন্থে চীনের তাং শাসনকালে কোন ধর্মের বিবরণ পাওয়া যায়? বৌদ্ধ ধর্মের। তারপরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কারের ক্ষেত্রে কয়টি ও কী কী পদ্ধতি অনুসরণ করা হয়? উত্তর হবে কিন্তু 3টি: সমীক্ষা, উৎখনন ও বিশ্লেষণ। নেক্সট, ইতিহাস রচনার মূল ভিত্তি কোন উপাদান ভিত্তিক? উত্তর হবে কিন্তু লিখিত উপাদান ভিত্তিক। নেক্সট, পোলিওগ্রাফি কি? উত্তর হবে কিন্তু লিপির বিষয়বস্তু অধ্যয়নকে পোলিওগ্রাফি বলে। নেক্সট, নব্য পুরাতত্ত্ব বলতে কী বোঝো? উত্তর হবে যে পুরাতত্ত্ব চর্চায় একাধিক প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে সেগুলি বিশেষজ্ঞ দ্বারা ব্যাখ্যা, বিশ্লেষণ ও গুরুত্ব নিরূপণ করা হয়, তাকে নব্য পুরাতত্ত্ব বলে। নেক্সট, ফেরাও কারা? প্রাচীন মিশরের রাজাদের ফেরাও বলা হতো। নেক্সট দেখো, ইতিহাস পুরাণ কি? বৈদিক সাহিত্যে পুরাণগুলিকে ইতিহাস পুরাণ বলা হয়, সেখানে প্রাচীন মানব সভ্যতার কাহিনী, উপাখ্যান ও গাথা বর্ণিত রয়েছে। তারপরে 13 নম্বর, প্রবাহমান ইতিহাস কাকে বলে? উত্তর হবে সময় বা কাল নদীর স্রোতের মতো বয়ে যায়, ইতিহাসের ক্ষেত্রেও তা লক্ষণীয়। এই বয়ে যাওয়া কালকে প্রবাহমান ইতিহাস বলে। নেক্সট, হায়ারোগ্লিফিক লিপি কি? উত্তর হবে মূলত চিত্রলিপি যেগুলি ডান দিক থেকে বাম দিকে লেখা হয় ও যেখানে সূর্য বোঝাতে একটি বৃত্তের মধ্যে বিন্দু বসানো থাকতো, তাকে হায়ারোগ্লিফিক লিপি বলে। তারপরে ইতিহাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? উত্তর হবে অনুসন্ধানের মাধ্যমে শিক্ষালাভ। নেক্সট, জীবাশ্ম কী? উত্তর হবে লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকার ফলে প্রাণী বা উদ্ভিদের দেহ পাথরে পরিণত হয়, এই দেহ বা দেহাংশগুলিকে জীবাশ্ম বলে। নেক্সট, প্রাচীনতম জীবাশ্মটি কোথায় পাওয়া যায়? উত্তর হবে কিন্তু আফ্রিকার কেনিয়াতে। নেক্সট, ভারতের প্রাচীন 2টি মহাকাব্য কি? উত্তর হবে মহাভারত ও বাল্মীকির রামায়ণ। ব্যাসদেবের মহাভারত ও বাল্মীকির রামায়ণ। নেক্সট, গ্রিসের প্রাচীন 2টি মহাকাব্য কি? উত্তর হবে কিন্তু হোমারের ইলিয়াড ও ওডিসি। নেক্সট, ভারতের মোট কটি পুরাণ আছে? উত্তর হবে কিন্তু 18টি। নেক্সট, পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কি? উত্তর হবে কিন্তু গিলগামেশ। নেক্সট, সমগ্র বিশ্ব হলো সিটি অফ গড কথাটি কে বলেছেন? উত্তর জার্মান সন্ন্যাসী অগাস্টিন। নেক্সট, পুরাণের 2টি গুরুত্ব লেখো। উত্তর হবে পুরাণ থেকে প্রাচীন ভারতের বিভিন্ন নগর রাজ্যগুলির নাম ও ভৌগোলিক অবস্থানের কথা জানা যায়। নেক্সট, প্রাগৈতিহাসিক যুগের কয়টি পর্ব কী কী? উত্তর 2টি, যথা তাম্রপ্রস্তর পর্ব ও লৌহ পর্ব। তারপরে প্রত্নতত্ত্ব শব্দের অর্থ কী? প্রত্নতত্ত্ব শব্দের উৎপত্তি ইংরেজি শব্দ আর্কিওলজি থেকে, যার উদ্ভব ঘটেছে গ্রিক শব্দ আর্কাইওলজিয়া থেকে। তারপরে রোজেটা প্রস্তর কি? উত্তর, নেপোলিয়ান মিশর আক্রমণ করলে তার সঙ্গী মিশরের রোজেটা নামক স্থানে যে লিপি আবিষ্কার করে তা রোজেটা প্রস্তর নামে, তাকে রোজেটা প্রস্তর বলে। তারপরে রাজতরঙ্গিনী কার লেখা? রাজতরঙ্গিনী লেখা কলহনের লেখা রাজতরঙ্গিনী, এ থেকে কি কাশ্মীরের কাহিনী জানা যায়। তারপরে ইন্ডিকা কার লেখা? উত্তর হবে মেগাস্থিনিস। নেক্সট, হামুরাবির আইন সংহিতা কি? উত্তর, একটি 8কোণা পাথরের ওপর কোণাক্ষর বা কিউনিফর্ম লিপিতে লেখা হামুরাবির আইন সংহিতা পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতা। তারপরে হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত গ্রন্থটি রচনা করেন হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট। তারপরে বিক্রমাদেব চরিত কার লেখা? কাশ্মীর ঐতিহাসিক বিলহনের লেখা। তারপরে ভারতবর্ষের প্রধান 4টি পুরাণ কি? উত্তরে বিষ্ণু পুরাণ, ব্রহ্মপুরাণ, মৎস্য পুরাণ আর বায়ু পুরাণ। তারপরে শাহনামা কার লেখা? পার্সিক কবি ফিরদৌসের লেখা। তারপরে বাবর আত্মজীবনীর নাম কি? উত্তর হবে তুজুকি বাবরি। তারপরে সরকারি দলিলপত্র কোথায় সংরক্ষণ করা হয়? উত্তর হবে কিন্তু মহাফেজখানায়। তার ভারতের বৌদ্ধ ধর্মের জন্ম গ্রন্থটি কার লেখা? উত্তর হবে কিন্তু লামা তারানাথ। তারপরে এপিওগ্রাফি কি? শিলালিপিতে উৎকীর্ণ বিষয় পঠন পাঠনকে ইংরেজিতে এপিওগ্রাফি বলে। তারপরে লেখমালা বলতে কী বোঝো? উত্তর হবে যে কোনো প্রত্নতাত্ত্বিক উপাদান
উপাদান প্রাচীন ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রত্নতাত্ত্বিক লিপি বা ফলকগুলিকে লেখমালা বলে। তারপর লিপির গুরুত্ব কী? লিপি থেকে তৎকালীন আর্থসামাজিক ও ধর্মীয় বিশ্বাসের নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়। তারপরে মুদ্রার গুরুত্ব কী? মুদ্রা থেকে সমকালীন শাসকের ব্যক্তিগত কীর্তি ছাড়াও আর্থসামাজিক অবস্থার কথা জানা যায়। তারপরে জিগুরাত কী? প্রাচীন সুমেরের প্রতিটি নগরে একটি করে সুবিশাল মন্দির থাকতো, এগুলিকে জিগুরাত বলে। তারপরে মগধের 4টি রাজবংশের নাম কী? উত্তর হবে হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, মৌর্য বংশ, নন্দ বংশ। তারপরে মেসিডন ও মৌর্য সাম্রাজ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর উভয় সাম্রাজ্যের আয়তনে ছিল সুবিশাল ও উভয় সাম্রাজ্যের প্রকৃতি বংশানুক্রমিকভাবে রাজতান্ত্রিক। তারপরে মেসিডনের দুটি শ্রেষ্ঠ সাম্রাজ্যবাদী শাসককে উত্তর হবে কিন্তু দ্বিতীয় ফিলিপ, তৃতীয় আলেকজান্ডার। তারপরে সিংহলে বৌদ্ধ ধর্মের প্রচারে অশোক কাদের পাঠান করতে হবে কিন্তু নিজ পুত্র মহেন্দ্র এবং কন্যা সঙ্ঘমিত্রাকে। তারপরে অলিম্পিক খেলা প্রথম কবে হয়? উত্তর হবে 776 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট দেখো, ভারতে গড়ে ওঠা প্রথম সাম্রাজ্য কি? উত্তর হবে মৌর্য সাম্রাজ্য। তারপরে ঝিলামের যুদ্ধ বা হিদাসপিসের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? উত্তর হবে 326 খ্রিস্টপূর্বাব্দে পুরুর সাথে তৃতীয় আলেকজান্ডারের। তারপরে দুটি রোমান স্থাপত্য কর্ম কী কী? উত্তর হবে কোরাম ও কলোসিয়াম। নেক্সট, পলিস কি অথবা পলিস কাকে বলে? উত্তর খ্রিস্টপূর্ব 5ম থেকে 4র্থ খ্রিস্টপূর্বে গ্রীসে ক্ষুদ্র সীমানা অল্প জনবসতি নিয়ে গড়ে ওঠা উন্নত নগরাষ্ট্রগুলিকে বলে পলিস। তারপরে কাদের আক্রমণে কখন গ্রিক পলিসগুলির পতন ঘটে? উত্তর হবে খ্রিস্টপূর্ব 4র্থ শতকে ম্যাসিডনের আক্রমণে। তারপরে পলিসের দুটি বৈশিষ্ট্য, পলিসগুলি জনবসতি খুব কম, পলিসগুলি আকারে আয়তনে খুব ছোট। তারপরে দুটি গুরুত্বপূর্ণ পলিসের নাম এথেন্স ও স্পার্টা। তাহলে এথেন্স ও স্পার্টার সমিতির নাম কি? যথাক্রমে অ্যাক্লেজিয়া ও অ্যাপেলো। তারপরে দুটি অরাজতান্ত্রিক মহাজনপদের নাম কি? উত্তর হবে ব্রিজি ও মল্ল। তারপরে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের পরবর্তীতে ভারত ও ইউরোপে কোন অঞ্চলকে কেন্দ্র করে সাম্রাজ্য গড়ে ওঠে? উত্তর হবে ভারতের মগধ ও ইউরোপের ম্যাসিডন। তারপরে বিভিন্ন সময়ে মগধের রাজধানী কী কী ছিল? উত্তর হবে কিন্তু গিরিব্রজ, রাজগৃহ, পাটলিপুত্র। তারপরে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাটকে? উত্তর হবে কিন্তু মহাপদ্মনন্দ। তারপরে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাটকে? উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট, এথেন্স ও স্পার্টায় কৃতদাসরা কী নামে পরিচিত? উত্তর হবে থিটিস ও হিরল। নেক্সট, অ্যাগোরা কি? উত্তরে পলিসের জনগণের জন্য ছিল রাজা, তাকে বলা হতো অ্যাগোরা। তারপরে কারা পলিসের ক্ষুদ্রত্বকে সমর্থন করেন? উত্তর হবে প্লেটো ও অ্যারিস্টটল। তারপরে পলিসের রাজনৈতিক সংগঠনের কয়েকটি অংশ ও কী কী? উত্তর হবে 3টি সমিতি, পরিষদ, ম্যাজিস্ট্রেট। তাহলে পলিসীয় যুদ্ধ কাদের মধ্যে হয়? উত্তর হবে প্রাচীন গ্রিসে পরস্পর বিরোধী এথেন্স ও স্পার্টার মধ্যে পলিসীয় যুদ্ধ হয়। তাহলে হিতবাদ কি? উত্তর হবে হিতবাদের মূল কথা সর্বাধিক সংখ্যক মানুষের সুখ লাভ। এর অর্থ বিভিন্ন ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব বাঁধলে রাষ্ট্রের কর্তব্য সর্বাধিক মানুষের সর্বোচ্চ পরিমাণ হিত সাধন করা। স্যাট্রাপ কি? উত্তর পারস্যের আর্কেমেনীয় প্রদেশের প্রাদেশিক শাসনকর্তাদের বলা হতো স্যাট্রাপ। নেক্সট, ম্যান্ডারিন বলতে কী বোঝায়? ম্যান্ডারিন হলো সাম্রাজ্যবাদী চীনের আমলা, চীনা শাসনতন্ত্রে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নেক্সট, চীনে কেন ম্যান্ডারিন ব্যবস্থার প্রচলন ঘটে? উত্তর প্রাচীন চীনে উচ্চপদস্থ সরকারি কর্মচারী বা আমলারা সম্রাটকে এড়িয়ে জনগণকে বেশি গুরুত্ব দিত, তাই চীনে আমলা ব্যবস্থার পরিবর্তে এর প্রচলন ঘটে। তারপর ইক্তা কি? ইক্তা কথার অর্থ হলো ভাগ বা অংশ। ইলতুৎমিশ প্রাদেশিক শাসন ব্যবস্থা পরিচালনার জন্য ইক্তা ব্যবস্থার প্রচলন করেন। তাহলে কে কবে মনসবদারি প্রথা চালু করেন? তবে কিন্তু 1577 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর। তারপরে অ্যাক্ট অফ সুপ্রিমেসি আইনকে পাশ করেন? উত্তর হবে কিন্তু ইংল্যান্ডের মন্ত্রী টমাস ক্রমওয়েল। তারপরে কে নিজেকে সুপ্রিম হেড অফ দ্য চার্চ বলেন? উত্তর হবে কিন্তু ইংল্যান্ডের রাজা 7ম হেনরি। তারপরে টমাস ক্রমওয়েল কে ছিলেন? উত্তর হবে ইংল্যান্ডের টিউটর রাজবংশের সময়ের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। তারপরে ম্যাকিয়াভেলি রাষ্ট্রচিন্তার ভিত্তি কী ছিল? তবে রাষ্ট্রচিন্তার ভিত্তি ছিল মানুষ, যেখানে ঈশ্বরের পরিবর্তে মানুষকে বেশি প্রাধান্য দেওয়া হতো। ম্যাকিয়াভেলির রচিত দুটি গ্রন্থের নাম দ্য প্রিন্স এবং ডিসকোর্সেস অন লিভি। নেক্সট, অর্থশাস্ত্র কি? কৌটিল্যের লেখা রাষ্ট্রনীতি বিষয়ক এক গ্রন্থ হলো অর্থশাস্ত্র। অর্থশাস্ত্রের বিষয়বস্তু কী ছিল? উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ের আর্থসামাজিক, রাজনৈতিক ও বিচার সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। তাহলে কে কবে অর্থশাস্ত্র আবিষ্কার করেন? উত্তর হবে কিন্তু ডক্টর শ্যামশাস্ত্রী 1904 খ্রিস্টাব্দে অর্থশাস্ত্র আবিষ্কার করেন, যা 1909 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তার মণ্ডল তত্ত্ব কি? কৌটিল্যের মতে নিরাপত্তার প্রয়োজনে প্রতিটি রাষ্ট্রে উচিত তার দূর প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখা, যা মণ্ডল তত্ত্ব নামে পরিচিত। তাহলে কৌটিল্য কী কী দুর্গের উল্লেখ করেছেন? উত্তর হবে কিন্তু গিরিদুর্গ, মরুদুর্গ, জলদুর্গ, বনদুর্গ। তাহলে কাকে কেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়? ম্যাকিয়াভেলি সর্বপ্রথম ধর্মীয় জীবন থেকে রাষ্ট্রজীবনকে মুক্ত করে এবং আধুনিক রাষ্ট্রচিন্তার ভিত্তি প্রতিষ্ঠা করেন, তাই তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। তাহলে হবসের
লেভিয়াথান গ্রন্থ রচনার রাজনৈতিক প্রেক্ষাপট কী ছিল? উত্তর সমকালীন ইংল্যান্ডের সমাজ ও রাজনীতিতে যে নৈরাজ্য অস্থিরতা ছিল তা এই গ্রন্থের প্রেক্ষাপট গড়ে তুলেছিল। তবে হবসের লেভিয়াথান গ্রন্থটিকে কটি ভাগে ভাগ করা যায়? উত্তর হবে কিন্তু চারটি, যেটা মানুষ রাষ্ট্র, খ্রিস্টীয় রাষ্ট্র ও তমসার রাজ্য। নেক্সট, রুশোর রাষ্ট্র দর্শনের মূল ভিত্তি কি? সামাজিক চুক্তি মতবাদ। তার মতে রাষ্ট্র হলো এক উন্নয়নশীল, সুসভ্যকারী, জাবনিক এবং শিক্ষাদায়ী শক্তি। নেক্সট, রুশোর সাধারণ শিক্ষা তত্ত্বটি কি? রুশোর সাধারণ ধারণা সামাজিক চুক্তির মধ্য দিয়ে যে মিলিত শক্তি গড়ে ওঠে তা হলো সাধারণ ইচ্ছা। এ ধরনের ইচ্ছা সমাজের প্রত্যেকের মধ্যে রয়েছে, যা সকলে মেনে চলতে বাধ্য। তারপরে কৌটিল্যের মতে রাষ্ট্রের সপ্ত মিত্র কয় প্রকার ও কী কী? উত্তর হবে 2 প্রকার, যথা সহজ ও কৃত্রিম। নেক্সট, কৌটিল্যের কূটনীতির 4টি উপাদান কী কী? উত্তর হবে সাম, দান, দণ্ড ও ভেদ। তারপরে বারণী রাষ্ট্রচিন্তার উৎস কি? গ্রিক দার্শনিক প্লেটোর রিপাবলিক ও অ্যারিস্টটল রচিত পলিটিক্স, এই দুটি গ্রন্থের মূল তত্ত্বই ছিল বারণীর রাষ্ট্রচিন্তার মূল উৎস। তার বারণীর মধ্যে মধ্যযুগের সুলতানদের প্রধান দায়িত্ব কি? সমস্ত প্রজার ধর্ম রক্ষা করা ও ন্যায় বিচারের প্রতিষ্ঠা করা। তার ধর্মীয় রাষ্ট্রের দুটি মুখ্য বৈশিষ্ট্য কি? ঈশ্বরের প্রতিনিধি খলিফার হয়ে সুলতান রাষ্ট্র পরিচালনা করেন এবং ঈশ্বরের নির্দেশই হলো আইন। তার মধ্যযুগে ইউরোপের গিল্ড গড়ে ওঠা দুটি কারণ হলো শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধ স্বার্থ রক্ষার জন্য চেষ্টা করা এবং কারখানার কাঁচামাল ও শ্রমিকের যোগান অব্যাহত রাখা। নেক্সট, মিনসিঙ্গার কাদের বলে? মধ্যযুগে ইউরোপে একদল চারণকবি নাইটদের বীরত্ব আদর্শ, প্রেমের কাহিনী গ্রাম ও শহরের বিভিন্ন স্থানে ভ্রমণ করে গিয়ে শোনাতেন। এই সমস্ত চারণকবি জার্মানিতে মিনসিঙ্গার নামে পরিচিত। তারপরে টাইড কি? মধ্যযুগে খ্রিস্টান চার্চগুলি কৃষকদের কাছ থেকে উৎপন্ন ফসলের অংশ কর আদায় করত। এই কর টাইড বা ধর্মকর নামে পরিচিত। ভার্নি কাদের বলা হতো? কৃতদাসদের যেসব সন্তান জন্মসূত্রে কৃতদাসে পরিণত হয় তাদের ভার্নি বলা হতো। তারপরে কৃতদাসদের কীরূপ শাস্তি দেওয়া হতো? কৃতদাসদের লোহার শেকলে বেঁধে উত্তপ্ত লোহার ছ্যাঁকা দিয়ে প্রভৃতি শাস্তি দেওয়া হতো। গ্ল্যাডিয়েটর কাদের বলে? প্রাচীন রোমে কোনো কৃতদাসকে হিংস্র পশুর সাথে লড়াই করে নাগরিকদের আনন্দ দিতে হতো। এই কৃতদাসদের গ্ল্যাডিয়েটর বলে। রোমে মুক্তিপ্রাপ্ত কৃতদাসদের কী বলা হতো? লিবার্টাস। কৃতদাসদের মুক্তি দুটি উপায় কি? প্রভুকে প্রচুর পরিমাণে অর্থ প্রদান করা এবং বিপদকালে প্রভুর জীবন রক্ষা করা। নেক্সট, প্রাচীন মিশরীয় সমাজ কটি শ্রেণীতে বিভক্ত ছিল? 3টি, অভিজাত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী এবং নিম্ন শ্রেণী। কে দাসপ্রথাকে স্মেচ্ছ প্রথা বলে উল্লেখ করেছেন? উত্তর হবে কৌটিল্য দাসপ্রথাকে স্মেচ্ছ প্রথা বলে উল্লেখ করেছেন। তারপরে নিম্ন সামন্ত ঊর্ধ্বতন সামন্তপ্রভুর সংকটকালে কী কর প্রদান করতেন? উত্তর হবে কিন্তু নিম্ন সামন্ত ঊর্ধ্বতন সামন্তপ্রভুর সংকটকালে স্কুটেজ নামে কর প্রদান করতেন। তারপরে সার্ফ বা ভূমিদাস বলতে কী বোঝায়? মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় অধিকারহীন ভূমিহীন কৃষকদের সার্ফ বা ভূমিদাস বলা হতো। তারপরে ভ্যাসাল কাদের বলে? মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজের সর্বনিম্ন স্তরে অবস্থানকারী দরিদ্র কৃষকদের ভ্যাসাল বলে। ফিফ কি? ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় নিম্ন সামন্ত ঊর্ধ্বতন সামন্তপ্রভুর প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করত এবং বিনিময়ে ঊর্ধ্বতন সামন্তপ্রভু তার অধীনস্থ নিম্ন সামন্তকে জমিদান করত। এই জমিদানকে ফিফ বলা হতো। তারপরে হেরিয়াট বলতে কী বোঝায়? সামন্ততন্ত্রে ভূমিদাসের পুত্র উত্তরাধিকার সূত্রে তার পিতার জমি লাভ করলেও প্রভুকে যে বাধ্যতামূলক কর দিত তা কিন্তু হেরিয়াট নামে পরিচিত। তারপরে ম্যানর কাকে বলে? মধ্যযুগে সামন্ততান্ত্রিক ব্যবস্থায় ইউরোপের বেশিরভাগ মানুষ গ্রামে বসবাস করত। এই গ্রামগুলিকেই ম্যানর বলা হয়। তারপরে কাকে সামন্ততান্ত্রিক ব্যবস্থার অগ্রদূত বলা হতে হবে? কিন্তু অগ্রাহার ব্যবস্থাকে। মধ্যযুগে ইউরোপের কয়টি বাণিজ্য কেন্দ্র কী কী? ভেনিস, মিলান, পিসা ও নেপলস। নেক্সট, মূল্য বিপ্লব কাকে বলে? দ্বাদশ শতকের মধ্যভাগ থেকে চতুর্দশ শতকের মধ্যভাগ পর্যন্ত জিনিসপত্রের মূল্য ব্যাপক হারে বৃদ্ধি পায়, যা সাধারণভাবে মূল্য বিপ্লব নামে পরিচিত। তাহলে কম্পাসের ব্যবহার বাণিজ্য ক্ষেত্রে কী সুবিধা করে? দ্বাদশ শতকে এর আবিষ্কার জলপথে বাণিজ্যের পণ্য চলাচলে সুবিধা করে দেয়। গিল্ড কী ছিল? মধ্যযুগে ইউরোপে ব্যবসায়ী ও কারিগর শ্রেণী নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য আলাদা সংগঠন গড়ে তোলে, যা গিল্ড নামে পরিচিত। ইউরোপে কখন কোথায় সর্বপ্রথম গিল্ড তৈরি হয়? ইংল্যান্ডে একাদশ থেকে দ্বাদশ শতকে সর্বপ্রথম গিল্ড তৈরি হয়। কারিগরদের পৃথক গিল্ড সর্বপ্রথম কোথায় গড়ে ওঠে? ইটালিতে গড়ে ওঠে। মধ্যযুগের ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ নগর কী ছিল? কোনগুলি? লন্ডন, অক্সফোর্ড, কেমব্রিজ, ব্রিস্টল। মিশরের টলেমি বংশের শেষ শাসক কে ছিলেন? উত্তর সপ্তম ক্লিওপেট্রা ছিলেন মিশরের টলেমি বংশের শেষ শাসক। থিটিস কাদের বলা হয়? প্রাচীন এথেন্সের কৃতদাসদের বলা হতো থিটিস। স্পার্টার স্বাধীন নাগরিকরা কী নামে পরিচিত? স্পার্টিয়েট নামে পরিচিত।
মেটিক কাদের বলা হতো? গ্রিস পলিশ বা নগর রাষ্ট্রে বসবাসকারী বিদেশিদের বলা হতো মেটিক। তাহলে গ্রিসের মধ্যে সর্বপ্রথম কোথায় দাসবাজার গড়ে উঠেছিল? তবে কিওস নামক স্থানে কৃতদাস প্রথা গ্রিক সভ্যতার মৌলিক উপাদান, একথা বলেছেন হচ্ছে তোমাদের অ্যান্ড্রুজ, ঐতিহাসিক অ্যান্ড্রুজ। কাদের কেন দ্বিজ বলা হয়? ব্রাহ্মণদের দ্বিজ বলা হয়। একবার তারা মানুষ রূপে জন্মগ্রহণ করে, দ্বিতীয়বার তারা উপবীত ধারণ করে বা ব্রাহ্মণ রূপে পরিচিত লাভ করে। চতুর্বর্ণের নামগুলি লেখো। চতুর্বর্ণের নামগুলি হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সপ্তজাতি তত্ত্ব কি? গ্রিক দূত মেগাস্থেনিস ভারতের 7টি জাতির অস্তিত্বের কথা উল্লেখ করেছেন। এই তত্ত্ব সপ্তজাতি তত্ত্ব নামে পরিচিত। আর্য সমাজে পঞ্চম শ্রেণী কাদের বলা হয়? আর্য সমাজ ব্যবস্থা চতুর্বর্ণের বাইরে মুচি, মেথর ও অন্যান্য নিম্ন পেশার মানুষকে পঞ্চম শ্রেণী বলা হয়। অগ্নিকুল তত্ত্ব কে প্রচার করেন? কবি চাঁদ বরদাই পৃথ্বীরাজ রাসগ্রন্থে অগ্নিকুল তত্ত্ব প্রচার করেন। কোন সময়কে ভারতের রাজপুত যুগ বলা হয়? উত্তর হবে কিন্তু 712 খ্রিস্টাব্দ থেকে 1192 খ্রিস্টাব্দ সময়কালকে ভারতের রাজপুত যুগ বলা হয়। সদ্যোদাহ কাদের বলা হয়? পরবর্তী বৈদিক যুগে যে সমস্ত নারী বিবাহের পূর্ব পর্যন্ত বিদেশের চক্র, তাদের কিন্তু সদ্যোদাহ বলা হয়। ধন কি? প্রাচীন ভারতে নারীদের কিছু সম্পত্তি রাখার অধিকার ছিল, এই সম্পত্তিকে স্ত্রীধন বলা হয়। এখানে স্ত্রীধন হবে, ধন আছে শুধু। গান্ধর্ব বিবাহ কি? অভিভাবকদের বিনা অনুমতিতে পাত্রপাত্রী স্বেচ্ছায় বিবাহ করলে এই বিবাহ প্রথাকে কিন্তু গান্ধর্ব বিবাহ বলা হয়। প্রথম মহিলা ফেরাওয়ের নাম কি? হ্যাটশেপসুট প্রথম মহিলা ফেরাও ছিলেন। মেটিক কাদের বলা হয়? এটা বললাম। রানী দুর্গাবতী কোন রাজ্যের রানী ছিলেন? রানী দুর্গাবতী গন্ডোনা রাজ্যের রানী ছিলেন। নেফারতিতি কে ছিলেন? ফেরাও আখেনাটেনের পত্নী ও মিশরের মহিলা ফেরাও ছিলেন নেফারতিতি। তো এই হয়ে গেল তোমাদের একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এর তোমাদের যে 2022-এ ফাইনাল পরীক্ষা হচ্ছে। কিছুদিন পরে তোমাদের পরীক্ষা শুরু হবে। তারই ইতিহাসের কিছু এসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানটাও দিয়ে দেবো, বাংলারও কিছু গুরুত্বপূর্ণ এসিকিউ এমসিকিউ দিয়ে দেবো, এবং কিন্তু তোমাদের আমি যে তোমাদের অন্যান্য যেসব সাবজেক্ট তার কিন্তু আমি সাজেশন আপলোড করে দিয়েছি, এবং এরপরে কিন্তু সমস্যাটা করে দেবো। আর যে কোন সাবজেক্টে তোমাদের সাজেশন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নতুন আপডেট নিয়ে। আর পিডিএফটি পেতে গেলে তোমরা স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে কিন্তু পিডিএফটি তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।